শ্রী শ্রী গুরবে নমঃ। আর্যবাণী চ্যানেল থেকে আমি অ্যাস্ট্রোপামিস্ট শ্রী অনিশ বলছি। গত 25শে এপ্রিল আমি ইউটিউবে একটা পোস্ট করেছিলাম, জ্যোতিষ মতে ভয়ঙ্কর প্রত্যাঘাত করতে চলেছে ভারত। জ্যোতিষ মতে ভয়ঙ্কর প্রত্যাঘাত করতে চলেছে ভারত। গত 25শে এপ্রিল পোস্ট করেছিলাম। তার 15 দিনের মধ্যেই সত্যি ভয়ঙ্কর প্রত্যাঘাত করলো ভারতবর্ষ পাকিস্তানের উপর। তো দেখেইছিলেন আপনারা, বা যারা দেখেছেন ভিডিওটা তারা জানেন, যারা দেখেননি তাদের অনুরোধ করলাম একবার দেখে নেবেন ভিডিওটা, যে জ্যোতিষ গণনা যদি নির্ভুল হয় তবে তা কতটা মিলে যায়, যেটাকে ভবিষ্যৎবাণী বলা হয়। এই আর্যবাণীর চ্যানেলের তরফ থেকে যেটা করা হয়েছিল সেটা একটু ভালো করে দেখে নেবেন। ডেটটা আবার বলে দিলাম, গত 25 এপ্রিল। আজকে যে বিষয়টা নিয়ে অলমোস্ট ভবিষ্যৎবাণী বলতে পারেন আর্যবাণীর তরফ থেকে করা হচ্ছে, সেটা হলো পিওকে, পাক অকুপাইড কাশ্মীর, পাক অধিকৃত কাশ্মীর নিয়ে। সেটা হলো, ম্যাপটাও দেখতে পাচ্ছেন ল্যাপটপে, এই হলো পাক অধিকৃত কাশ্মীর বা পক বা পাক অধিকৃত কাশ্মীর। খানিক আগে আজকে সন্ধ্যেবেলায় জাতির উদ্দেশ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভাষণ দিলেন, অনেক কথা তাতে বললেন। তার পরবর্তীতেই দেখলাম টিভির বিভিন্ন চ্যানেলে, বিশেষত বাংলা চ্যানেলে দেখলাম বিরোধী পক্ষরা বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়েছেন যে এইবার সুবর্ণ সুযোগ ছিল পিওকে কে অধিগ্রহণ করার বা ফিরিয়ে নেবার। অধিগ্রহণ বলাটা ভুল হবে, ফিরিয়ে নেবার সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু নরেন্দ্র মোদীজি সেটা পারলেন না বা করলেন না। এই বলে অনেকে তুলনা করছেন দেখলাম 71-এ তৎকালীন প্রধানমন্ত্রী মাননীয়া ইন্দিরা গান্ধীর সাথে নরেন্দ্র মোদীজির। দেখুন, প্রত্যেকটার প্রেক্ষাপট থাকে, সময় থাকে। আমাদের জ্যোতিষ মতে এটাকে সময় বলা হয়। সব সময় সব জিনিস হয় না, সব জিনিস হবে না, এই নিয়ে তুলনা করাটা খুব অন্যায় ব্যাপার। মাননীয়া ইন্দিরা গান্ধী যেটা করেছিলেন সেটাও প্রেজ অর্দি, অপারেশন সিন্দুর যেটা করলেন আমাদের নরেন্দ্র মোদীজি সেটাও প্রেজ অর্দি। তবে প্রশ্নটা হলো বিরোধী পক্ষের, যারা নরেন্দ্র মোদীজিকে ঠিক সহ্য করতে পারেন না, তাদের প্রশ্ন হলো যে কেন নিয়ে এই অবস্থায়, যেখানে ভারত প্রায় জিতে গেছিল, পাকিস্তান হাবুডুবু খাওয়া শুরু হয়েছিল, সেখানে কেন নরেন্দ্র মোদীজি ব্যাক আউট করলেন? তো এর কারণ হলো সময়। সময় কিরকম দেখুন, আজকে প্রধানমন্ত্রীজির ভাষণের পর, জাতির উদ্দেশ্যে ভাষণের পর এবং তারপর বিরোধীদের নানান কথাবার্তার পর, নানান সমালোচনার পর আমি না পাকিস্তানের হরোস্কোপটা বানালাম। এটা খুব জরুরি ছিল এই মুহূর্তে। তো পাকিস্তানের জন্মরাশি হলো কর্কট, জন্ম লগ্ন হলো বৃষ। পাকিস্তানের দুটো খুব খারাপ বিষয় আছে, যেটা হলো জন্মকরণটা। পাকিস্তানের যে করণে জন্ম হলো সেটা হলো বৃষ্টিকরণ। এই বৃষ্টিকরণ না চরম অশুভ একটা করণ। আমাদের আর্য শাস্ত্রে বলা হয়েছে, সনাতন শাস্ত্রে বলা হয়েছে যে বৃষ্টিকরণে কোনো শুভ কাজ করা উচিত নয়। তো পাকিস্তানের যখন জন্ম হয়েছিল সেটা ছিল বৃষ্টিকরণ, স্বাভাবিকভাবেই তাই এতটাই অশুভ। পাকিস্তানের লগ্নে রাহু বসে আছে, হয়তো সব অর্থে সেটা খারাপ নয়, কিন্তু এই অর্থে এখানে খারাপ এই কারণে, কেননা পাকিস্তানের জন্মছকে মহাকাল সর্পদোষ সূচিত হচ্ছে। কেননা লগ্নে বসে আছে রাহু আর সপ্তমে বসে আছে কেতু। এবার অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, এই 5টা ঘর পর পর ফাঁকা, কিন্তু যেটাকে বলা হয় মহাকাল সর্পদোষ, সেই দোষেও দুষ্ট কিন্তু পাকিস্তান। তাহলে একটা হলো বৃষ্টি দোষ, বৃষ্টিকরণের দোষ, আর একটা হলো মহাকাল সর্পদোষ। এবারে দেখুন,
যে বিষয়টা বলার সেটা হলো এই, যারা আজকে নরেন্দ্র মোদীজির দিকে আঙুল তুলছেন যে কেন তিনি পিওকে কে উদ্ধার করলেন না, তাদের উদ্দেশ্যে বলি, একদম ঘাবড়াবেন না, দুশ্চিন্তা করবেন না, মন খারাপ করবেন না। পিওকে ভারতেরই হবে, পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই হবে, শুধু একটু সময়ের অপেক্ষা। এবং সেই সময়টা কবে সেটা নিয়ে আজকে আলোচনার বিষয়, সেটাই আজকে প্রেডিকশন। ঠিক আছে, একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন। প্রথম কথা হলো যে চন্দ্র চন্দ্র যে পজিশনে আছে পাকিস্তানের ছকে, চন্দ্রের সেটা মৃতাবস্থা। ভালো করে মাথায় রাখুন, চন্দ্র যে পজিশনে বসে আছে তাতে চন্দ্রের মৃতাবস্থা পাকিস্তানের ছকে, জন্ম ছকে। আর রাহু ওখানে এন্ট্রি নেবে, ওখানে বলতে তার সমসপ্তমে এন্ট্রি নেবে রাহু, মানে মকর রাশিতে এন্ট্রি নেবে 5 ডিসেম্বর 2026। সময়টা খেয়াল রাখবেন, 5 ডিসেম্বর 2026, 1.5 বছর সেখানে রাহুর অবস্থান হবে। রাহু সমসপ্তমে কাকে দেখবে? চন্দ্রকে, যার মৃতাবস্থা অলরেডি, মানে চন্দ্র মারাত্মকভাবে পীড়িত এবং দুর্বল পাকিস্তানের ছকে। সেই চন্দ্রকে গ্রাস করবে কে? রাহুর গ্রাস, কিন্তু ওটা চন্দ্রগ্রহণ যাকে বলা যায়, সেই রাহুর গ্রাস 1.5 বছর ধরে চলবে। কবে থেকে স্টার্ট হবে? 5 ডিসেম্বর 2026। 1 নম্বর পয়েন্ট। পয়েন্ট নাম্বার 2, সেটা হলো বর্তমানে পাকিস্তানের মহাদশা চলছে মঙ্গলের মহাদশা। মঙ্গল হলো দ্বাদশপতি, কারণ যেহেতু লগ্ন বৃষ, তাই দ্বাদশপতি হলো মেষ রাশি, তাহলে মেষ রাশির অধিপতি হলেন মঙ্গল। তার মানে মঙ্গলের মহাদশা, সেই মঙ্গলের মানে দ্বাদশপতির মহাদশা শুরু হয়েছে 5/4/25 থেকে, পাকিস্তানের শুরু হয়েছে 5/4/25 থেকে। এবার 4/10/2028 টাইমটা লিখে নিন, 4/10/2028। টাইমটা হয়তো একটু দীর্ঘ লাগছে, কিন্তু সময় বহিয়া যায় নদীরও স্রোতে, সময় বহিয়া যায় নদীরও স্রোতের প্রায়। তো সেই কারণে একটু ধৈর্য ধরুন। 4/10/2028 মধ্যে অবশ্যই পাক অধিকৃত কাশ্মীর আমাদের হতে চলেছে, ভারত পুনরুদ্ধার করবেই করবে। ডেটটাও বলে দিলাম, 4/10/2028। আজকের ডেটে এটা নোট ডাউন করে নিন, এটা কিন্তু ঘটবেই, এর মধ্যেই, এর আগেই ঘটবে। ওটা হলো আলটিমেট ডেট, 4/10/2028 হলো আলটিমেট ডেট, এটা মাথায় রাখবেন। আর একটা কথা হলো ষষ্ঠপতি, কেন যুদ্ধে পাকিস্তান বারবার হেরে যায় ভারতের সাথে? তার কারণ হলো চন্দ্রের ষষ্ঠপতি হলো শুক্র, সেই শুক্র কিন্তু কম্বাস্ট, মানে পাকিস্তানের ষষ্ঠপতি, পাকিস্তানের ষষ্ঠপতি হলো শুক্র, সেই শুক্র কিন্তু কম্বাস্ট। আর ষষ্ঠে বসে আছে বৃহস্পতি, বৃহস্পতি 25 ডিগ্রিতে তুলা রাশিতে অবস্থান করছে। তাহলে বৃহস্পতির 25 ডিগ্রিতে তুলা রাশিতে অবস্থান মানে বৃহস্পতিও মৃত, মানে বৃহস্পতিও কোনোভাবে পাকিস্তানকে বাঁচাতে পারবে না, মানে ভয়ঙ্কর, স্বয়ং ভগবান, স্বয়ং আল্লাহ তাআলাও পাকিস্তানকে কিন্তু বাঁচাতে পারবে না। মিলিয়ে নেবেন এই কথাটাও, ঠিক আছে? শুধু ভারত যে পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার করবে সেটাই নয়, এর সাথে বালুচিস্তানও কিন্তু এর মধ্যেই, এই 4/10/2028 আগেই বালুচিস্তানও কিন্তু পাকিস্তান থেকে নিজেরা আলাদা হয়ে গিয়ে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করবে, এটাও মিলিয়ে নেবেন। আরো হয়তো 2-3টে রাষ্ট্র হতে পারে। কেন? দ্বাদশপতি মানে হলো বিয়োগ হয়ে যাওয়া, মানে দ্বাদশপতির মহাদশায় মানুষের কি হয়? দ্বাদশপতির মহাদশায় মানুষের ব্যয় ঘটে, মানে তার যা সঞ্চয় সেখান থেকে ব্যয় ঘটে। তাহলে মানে পাকিস্তানের যা আছে সেখান থেকে কিন্তু ব্যয় ঘটবে এই দ্বাদশপতি মঙ্গলের মহাদশাতে। মিলিয়ে নেবেন এটা, ঠিক আছে? আজকের এই পর্যন্তই থাক, সবাই খুব খুব ভালো থাকবেন। পাকিস্তান যতই লাফালাফি করুক না কেন, যাই করুক না কেন, পাকিস্তানের অধিকৃত কাশ্মীর কিন্তু ভারতেরই হবে। নিশ্চিন্ত থাকুন, নির্ভাবনায় থাকুন। গুরু কৃপাহি কেবলম। জয় হিন্দ।